আগেই আপনাদের প্রথম থেকেই বলে আসছিলাম যে দিল্লি পুরোপুরি নিরাপত্তার চাদরে মোড়া থাকে সবসময়। ক্লোজ সার্কিট ক্যামেরা বিভিন্ন জায়গায়, এমনকি দিল্লির গলি ঘুচিতেও ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে। তো সেই ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে সেদিনের সেই i20 যে গাড়িটি বিস্ফোরণের জন্য ব্যবহার হয়েছিল, সেই গাড়িটির বেশ কিছু ফুটেজ নতুন করে তদন্তকারীদের হাতে এসেছে। যে ফুটেজ থেকে কিছুটা হলেও আন্দাজ করা যেতে পারে যে দিনভর ওই গাড়িটি পুরো রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরেছে এবং সন্দেহ করার মতো সেরকম হয়তো কিছুই নজরে আসেনি। যে ফুটেজ আমরা দেখছি, একটু মৈত্রী থেকে জানবো। মৈত্রী, এই ফুটেজ কোথাকার, কোন সময়ের, নির্দিষ্ট করে কোন সময়? দেখো, এই যে ফুটেজটি দেখা যাচ্ছে সেটা 2:35 এবং যেদিন এই বিস্ফোরণ ঘটেছে সেই দিন দুপুর 2:35 এবং এই ভিডিও দেখা গিয়েছে তুর্কমান গেট, অর্থাৎ লালকেল্লার খুব কাছাকাছি। যে তুর্কমান গেট হয়ে লালকেল্লায় পৌঁছাতে হয় সেখানকার আসাফ আলী রোডের কাছে, অর্থাৎ তুর্কমান গেট থেকে যে রাস্তাটা এগিয়ে যাচ্ছে সেই আসাফ আলী রোডের একটি সিসিটিভিতে ভিডিও ধরা পড়েছে। এবং তোমার যদি মনে থাকবে অতনু, এখনো পর্যন্ত দিল্লি পুলিশের তরফ থেকে 1300-ও বেশি সিসিটিভি ভিডিও খতিয়ে দেখা হয়েছে এবং একাধিক জায়গায় এই i20 গাড়িকে ঘুরতে দেখা গিয়েছে। প্রাথমিকভাবে বদরপুর হয়ে আউটার রিং রোডে দেখা গিয়েছিল এবং তারপর ইস্ট দিল্লি, সেন্ট্রাল দিল্লি, এমনকি যে লিউটেন্স দিল্লি সেখানেও কিন্তু এই গাড়িকে দেখা গিয়েছে। সে কনট প্লেসই হোক বা ইন্ডিয়া গেট বা লোধি রোড, এই ধরনের হাই প্রোফাইল এলাকাতে কিন্তু এই i20 গাড়ি ঘুরেছে এবং এই i20 গাড়ি বিস্ফোরক নিয়ে ঘুরেছে এবং আনচেকড হয়ে ঘুরেছে, সেটা কিন্তু বারবার করে প্রমাণ হয়ে যাচ্ছে। অর্থাৎ দিল্লির সুরক্ষা নিয়ে যে বারবার করে বলা হয় যে সিসিটিভি মোতায়েন করা থাকছে, সিসিটিভি রয়েছে এবং নজরদারি রয়েছে, কিন্তু সিসিটিভি থাকলেও নজরদারি যে সে অর্থে নেই সেটা কিন্তু এক্ষেত্রেই বোঝা গেল। এবার দিল্লি পুলিশের তরফ থেকে তাদের বক্তব্য যে যখন কোনো সাসপেক্টেড কার না আসে তখন জেনারেলি যে কোনো গাড়িকে এভাবে র্যান্ডামলি তারা চেক করেন না। তার কারণ দিল্লিতে বহু বাইরের শহরের, অর্থাৎ হরিয়ানা, ইউপির একাধিক গাড়ি যাতায়াত করে এবং ডেইলি তারা যেহেতু বর্ডার খুব কাছাকাছি সেই কারণে তারা শেয়ার করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন বিশেষজ্ঞদের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম, এক্সপার্টদের সঙ্গে, তারাও একই কথা বলছিলেন যে যেহেতু গুরগাঁও হরিয়ানার প্রচুর গাড়ি দিনভর ঘোরাফেরা করে দিল্লিতে, সেক্ষেত্রে চট করে সন্দেহ হওয়ার কথা নয় নাম্বার প্লেট দেখে। আর সেই জন্যই হয়তো ধরা পড়েনি বা নজরে আসেনি যে এই গাড়ির গতিবিধি সন্দেহজনক ছিল। তো তার পাশাপাশি যেমন এই ফুটেজে নজর রয়েছে তদন্তকারীদের, তার পাশাপাশি জেরা যখন করা হচ্ছে সেই জেরা থেকে মারাত্মক কিছু তথ্য উঠে আসছে। যেমন এই যে শাহিনকে যখন জেরা করা হয়েছিল, কে শাহিন না ডাক্তার জঙ্গি, এই শাহিনকে যখন জেরা করা হয়েছে তখন জানা যাচ্ছে যে ফান্ডিং কিভাবে হতো, টেরার ফান্ডিং, পয়সা কিভাবে তোলা হতো, চাঁদা তোলা হতো কিভাবে না, একটা ধর্মীয় ট্রাস্ট বা ধর্মীয় ট্রাস্ট রয়েছে, সেই ট্রাস্টের নাম করে চাঁদা তোলা হতো। এবং এই টাকা তোলার কাজটা কে করতো না, মুজাম্মেল এবং আরও একাধিক ডাক্তার জঙ্গি সরাসরি যুক্ত ছিল। মগজ ধোলাই করে ধর্মের নামে টাকা জোগাড় করা হতো। মগজ ধোলাইয়ের কাজ ছিল উমর নবীর, আর টাকা তোলার কাজটা ছিল এই মুজাম্মেলের। তো মুজাম্মেল কখনো কাশ্মীরের ত্রাণের নামেও টাকা জোগাড় করেছে এবং তারপরে সেই টাকা শাহিনের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে এবং শাহিনের গ্রেপ্তারির আগেও তার থেকে টাকা চেয়েছিল উমর, কারণ ওই যে টাকা তাকে ট্রান্সফার করা হয়েছিল সেটা প্রয়োজন ছিল। এবং এই আল ফালাহ ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিকে বলা হচ্ছে যে 70% কাশ্মীরি এই ইউনিভার্সিটির, সুতরাং এখানে নিজেদের একটা কমিউনিটি বা নিজেদের একটা জঙ্গি গোষ্ঠী তৈরি করার চেষ্টা করা খুব সহজ ছিল এই মুজাম্মেলের পক্ষে, উমর নবীর পক্ষে, শাহিনের পক্ষে। এই কাশ্মীরে অধ্যাপক আর কর্মীদের নিয়ে একটা গোষ্ঠী তৈরি করা হয়েছিল, সেখানে কট্টরপন্থী কার্যকলাপ হতো এই আল ফালাহতেই। এনআইএ জেরায় শাহিন সেরকমই জানাচ্ছে। মুজাম্মিল আর উমর কট্টরপন্থী চক্রের মূল অপারেটর এবং মগজ ধোলাই আর ফান্ডিং আর বিস্ফোরক জোগাড় করতো এরা দুজনেই, মুজাম্মিল, উমর। উকাশা, লিঙ্কম্যান উকাশা তুরস্ক আর পাকিস্তান থেকে অপারেশন চালাতো।
এবং শুধু তাই নয়, এখানে যে ফান্ডিং হতো, ধর্মের নামে ট্রাস্ট বানিয়ে একটা ফান্ডিং করা হতো, চাঁদা তোলা হতো, আলফালা ইউনিভার্সিটির ফান্ডিং কিভাবে হতো? আলফালা ইউনিভার্সিটির ফান্ডিং নিয়ে এবার তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ফরিদাবাদে আলফালা বিশ্ববিদ্যালয়ে, নয়াদিল্লির ওখালায় আলফালার অফিসে, কারণ জঙ্গি হামলায় বিপুল আর্থিক লেনদেন হয়েছে। নাশকতার ষড়যন্ত্রের জাল ছিল আলফালা বিশ্ববিদ্যালয়ে। 25 জায়গায় তল্লাশি চালানো হয়েছে। আলফালা চেয়ারম্যানের ভাইয়ের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। গতকালই তাকে গ্রেপ্তার করেছে তদন্তকারীরা। মধ্যপ্রদেশে আর্থিক দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং বিভিন্ন গোষ্ঠী কিভাবে এই জাল ছড়িয়ে রেখেছে, সেই জালের খোঁজে জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে জম্মু কাশ্মীর পুলিশ এবং যৌথভাবে তদন্ত চালাচ্ছে। তার সঙ্গে তদন্তকারীরা তদন্ত করছেন এবং খুঁজে দেখছেন একরকম যে কোথায় কোথায় থাকতে পারে। শ্রীনগর, কুলগাম, বিভিন্ন জায়গায় তদন্তকারীরা হানা দিচ্ছেন। এরই মাঝে দিল্লি থেকে আরও একটা ব্রেকিং নিউজ যাচ্ছে। দিল্লির একাধিক কোর্টে, যেমন 30,000 কোর্ট রয়েছে, এরকম বিভিন্ন কোর্টে বোমা রাখা আছে, এরকম হুমকি এসেছে। বন্ড স্পেশাল স্কোয়াডের সেখানে পৌঁছে গিয়েছেন। সাকেত কোর্ট, 30,000 কোর্ট, পাটিয়ালা কোর্ট, রোহিণী কোর্ট, কোথায় এলো, কাদের কাছে এলো, কীভাবে এলো, এবং এখনো পর্যন্ত কোর্ট চত্বর কি তাহলে খালি করে দেওয়া হয়েছে, কী ব্যবস্থা নেওয়া হচ্ছে জানবো। মৈত্রী সরাসরি আমার সঙ্গে দিল্লি থেকে রয়েছেন। মৈত্রী, साकेत कोर्ट, द्वारका कोर्ट, रोहिणी कोर्ट কাছে কিন্তু এই হুমকি এসেছে এবং এই হুমকি বেল এসেছে বলেই কিন্তু জানা যাচ্ছে এখনো পর্যন্ত বিভিন্ন সোর্সেস থেকে। তবে এই বোমাদঙ্ক ছড়িয়ে পড়ার পরে কিন্তু ঘটনাস্থলে দিল্লি পুলিশের টিম পৌঁছেছে, বম্ব স্কোয়াড পৌঁছেছে এবং এই আদালত চত্বর খালি করা হচ্ছে। তবে শুধু এই 5টি কোর্টই নয়, এর সঙ্গে সঙ্গে কিন্তু 2টো সিআরপিএফ স্কুলেও কিন্তু বোমাদঙ্কের হুমকি ফোন এসেছে দিল্লি পুলিশের কাছে এবং দিল্লি পুলিশের তরফ থেকে গোটা স্কুল তল্লাশি চালানো হয়েছে, যদিও এখনো পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এর আগেও আমরা দেখেছি যে দিল্লিতে একাধিক স্কুলে, কোর্টে, এমনকি দিল্লি কোর্টেও কিন্তু এই হুমকি মেল এসছে, যেখানে বোমা রাখার হুমকি দেওয়া হয়েছে। এবার সেটা দেখা গেল যে পাঁচটা ডিস্ট্রিক্ট কোর্টে, সাকেত, রোহিণী, দ্বারকা, পাটিয়ালা হাউস কোর্ট, যেটা অত্যন্ত হাই প্রোফাইল এই মুহূর্তে, স্পেশালি এনআইএ এর সমস্ত যারা অভিযুক্ত, যাদেরকে গ্রেফতার করা হচ্ছে, তাদেরকে এই পাটিয়ালা হাউস কোর্টেই প্রডিউস করা হচ্ছে। এবং এর পাশাপাশি 30,000 কোর্ট, সেই সব জায়গায় বোমাদঙ্ক এসেছে। তবে এখনো পর্যন্ত বোমা উদ্ধার হওয়ার কোনো খবর নেই। প্রত্যেকটি আদালত কক্ষই খালি করা হয়েছে এবং সেখানে এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে বম্ব স্কোয়াড। ধন্যবাদ। শিক্ষক নিয়োগের নথি যাচাই চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন 1000-1500 প্রার্থীকে ডাকা হবে। এই বিষয়ে আরো জানবো। আমার সঙ্গে সান্নিক রয়েছে সরাসরি। সান্নিক, কিভাবে এই নথি বাছাই হবে এবং কতজনকে ডাকা হচ্ছে, কিভাবে এই প্রক্রিয়া একটু জানতে চাইবো। দেখো, ইন্টারভিউর জন্য যারা ডাক পেয়েছেন তারা তাদের যে ডকুমেন্ট তারা রয়েছে বলে দাবি করেছেন বা অনলাইনে যা ডকুমেন্ট সাবমিট করেছেন তারই একেবারে ফিজিক্যাল ভেরিফিকেশন সেইটাই এখানে চলছে। আপাতত এই করুণাময়ীর পাশে এসএসসির কার্যালয়, সেখানে আজকে সকাল থেকেই যারা ক্যান্ডিডেটরা আসছেন, আজকে মূলত 700-র কিছু বেশি চাকরি প্রার্থীর আজকে নথি যাচাইয়ের পর্ব রয়েছে। যারা বাংলা বিষয়কে যারা চুজ করেছিলেন তাদের নথি যাচাই আজকে হচ্ছে এবং এই গোটা পর্বে আজকে পর্বটা মেটার পরে রোজই প্রায় ইন অ্যান অ্যাভারেজ 1000 থেকে 1500 এই রকম সংখ্যায় চাকরি প্রার্থীর এই নথি যাচাইয়ের যে পর্ব, সেই যাচাইয়ের পর্ব চলবে।
মূলত যে বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে তারা যে ডকুমেন্ট তারা সাবমিট করেছিলেন সেই ডকুমেন্টগুলো প্রত্যেকটা ভ্যালিড ডকুমেন্ট কিনা, পাশাপাশি যাদের যাদের অভিজ্ঞতার জন্য তারা যে সার্টিফিকেট দেওয়ার কথা সেই সার্টিফিকেটও তারা দেখাচ্ছেন, এবং সেই সার্টিফিকেটের পাশাপাশি আরও অনেকের যদি কারোর কাস্ট সার্টিফিকেট বা অন্যান্য কিছু থাকে সেই সমস্ত কিছু দেখা হচ্ছে। 4 ডিসেম্বর পর্যন্ত এই পর্ব চলবে এবং এই গোটা পর্বে যারা যারা নথি যাচাইয়ের পর্বতে অংশ নেবেন তাদেরকেই এরপরে নথি যাচাইয়ের পর্ব সঠিকভাবে মেটার পর তাদেরকেই ইন্টারভিউতে ডাকা হবে 4 ডিসেম্বরের পর থেকে। অর্থাৎ এই রিক্রুটমেন্ট প্রসেসের একটা বড় ধাপ এই ভেরিফিকেশনের পার্ট, সেটা কিন্তু আজকে থেকে শুরু হলো এবং এই পার্টের পরেই পরবর্তীতে ইন্টারভিউতে ডাক পেতে শুরু করবেন চাকরি প্রার্থীরা। অতনু, ধন্যবাদ। আছে, ইন্টিমেশন লেটার আছে, আরও অন্যান্য ডকুমেন্ট আছে, ওইখানে ওরা নোট ডাউন করে রেখেছে। আমাদের বক্তব্য হচ্ছে যারা যোগ্য ছিল তারাও থাক, আর ফ্রেশারদেরও তো অবশ্যই অধিকার আছে। একটা পরীক্ষায় বসছে, তাদের তো চাকরি পাওয়া অবশ্যই অগ্রাধিকার আছে। সবাই মিলেমিশে সরকার ভাবুক কী করবে না করবে। 7 বছর ধরে যারা চাকরি করছে তাদেরও তো একটা স্থায়িত্বর একটা ব্যাপার থেকে যায় না। এই সংখ্যাটা তো এক্সাক্ট আমি জানি না, তো মোটামুটি 380 জনের মতো পোস্ট আছে 1260 হিসেবে বাংলা। না, পেশারা আন্দোলন করছে, করুক, এখন সব কিছু তো আইন নির্ধারণ করবে। নিয়োগ হচ্ছে একটা ক্রাইটেরিয়া, সেখানে একটা গেজেট পাবলিশ হয়েছে, বলা হচ্ছে 60-এ 60, 70-এ 70। এটা একটা ভুল কথা। 10 নম্বরের এই যে একাডেমিক কোয়ালিফিকেশান সেটাও হচ্ছে 10, 8, 6, আর যেটা এক্সপিরিয়েন্স মার্কস সেটা 2, 2, 2, 2 করে। ফলে এটা পুরো ক্রাইটেরিয়া ফুলফিল করেই দ্য কল ফর ভেরিফিকেশন হচ্ছে। ফলে 60-এ 60 পেয়ে 70 করে ডাক পাচ্ছেন, এটা মিথ্যা কথা। টোটাল ইন সার্ভিস চাকরিহারা শিক্ষক আছে 13,000 মতো, সিট আছে 32,000। তাহলে বাকিগুলো কারা পাবে? হাইকোর্টে স্টে দিতে পারে না, কারণ সুপ্রিম কোর্টে কেস পেন্ডিং আছে, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে পরীক্ষা হচ্ছে। আমাদের প্রচুর শিক্ষক শিক্ষিকা ডাক পায়নি এখনো। আমরা খুব চিন্তিত তাদের সকলের জন্য। ওদের জায়গাটা থেকে ওরাও হয়তো এত বছর পরে প্রতি বছর পরীক্ষাটা হচ্ছে না, এটা একটা ব্যাপার। এবার আমাদের জায়গাতে আমরাও এটা ভাই বঞ্চিত হয়েছে, আমাদেরটা তো জাস্টিফাই নয়। একটা 7 বছর 6 বছর কারো চাকরি করছে, তারপরে সেই সরকারি চাকরি চলে যাওয়াটা কোনোভাবেই ঠিক নয়। আমাদের অ্যাডমিট কার্ড যেগুলো ডকুমেন্টস চেয়েছে, অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট, তাহলে কাস্ট সার্টিফিকেট আর MA সার্টিফিকেট যেগুলো আছে, এবং রেজাল্ট আছে, বিএডে সমস্ত ডকুমেন্টস, এগুলো যে খুব সুন্দর ব্যবস্থা করে করা হচ্ছে। আমার এই স্কুল থেকে লিখে আনা হচ্ছে, আমার এমপ্লয় স্ট্যাটাস আছে যেগুলো ওয়েস্ট বেঙ্গল সরকারের আন্ডারে, আমাদের স্কুল পোর্টালে খুললে ওটা পাওয়া যায়, সমস্তটাই পে স্লিপ সমস্তটা দেখেছে। রায়গঞ্জের নীতিশ রঞ্জন বর্মন SSC লিস্টে নাম রয়েছে। এবার অভিযোগ যে তিনি অযোগ্য, অথচ কি করে লিস্টে তার নাম? এই অভিযোগেই মামলা কলকাতা হাইকোর্টে। আমার স্বামী 2016 সালের SSC টেন্টেড ক্যান্ডিডেট। সুপ্রিম কোর্টে আমরা সকলেই জানি, সুপ্রিম কোর্ট থেকে অর্ডার হয়েছিল যে যে সমস্ত টেন্টেড ক্যান্ডিডেট আছে তারা কেউ পরীক্ষায় বসতে পারবে না। দেখলাম যে ওনার 11-12 ইন্টারভিউতে ওনার নাম আছে বা ডাক পেয়েছেন উনি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলছে নিয়োগ প্রক্রিয়া। 11-12 শিক্ষকের চাকরির জন্য ইন্টারভিউয়ের লিস্ট বের করেছে SSC। সেই লিস্টে নাম 20,500 জনের। এই লিস্টে নাম রয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের নীতিশ রঞ্জন বর্মনের। এই নীতিশ রঞ্জনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তাঁর স্ত্রী বিপাশা বর্মনের। প্রশ্ন, SSCর প্রকাশ করা অযোগ্যদের লিস্টে নাম ছিল নীতিশ রঞ্জনের। তাহলে কিভাবে 11-12 শিক্ষকের চাকরির পরীক্ষায় তিনি বসলেন, আর কিভাবেই বা তিনি ইন্টারভিউও ডাক পেয়ে গেলেন? আমার স্বামী 2016 সালের SSC টেন্টেড ক্যান্ডিডেট। সুপ্রিম কোর্টে আমরা সকলেই জানি, সুপ্রিম কোর্ট থেকে অর্ডার হয়েছিল যে যে সমস্ত টেন্টেড ক্যান্ডিডেট আছে তারা কেউ পরীক্ষায় বসতে পারবে না। দেখলাম যে ওনার 11-12 ইন্টারভিউতে ওনার নাম আছে বা ডাক পেয়েছেন উনি। তো আমি এটা দেখে অবাক হচ্ছি যে ওনার মতন টেন্টেড ক্যান্ডিডেট যারা পরীক্ষা বসতে পারবে না তারা কী করে ইন্টারভিউ তার নাম আসে। যখন মামলাগুলো চলছিল সমস্ত SSC 2016 সালের, তখন টেন্টেড লিস্টে ওনার নাম ছিল। ডিভোর্সটা স্যার আমার হাজব্যান্ডই আমাকে বিভিন্ন ফোর্স করেছেন। রায়গঞ্জের দেবীনগরের বাসিন্দা নীতিশ রঞ্জন বর্মন 2018 সালে এডুকেশনের শিক্ষক হিসেবে কালিয়াগঞ্জের একটি স্কুলে যোগ দেন। তাঁর স্ত্রী বিপাশা, দুজনের মধ্যে ডিভোর্সের মামলা চলছে। বিপাশা থাকেন রায়গঞ্জেরই বিন্দোলে, আর দেবীনগরে মা বাবার সঙ্গে থাকেন নীতিশ রঞ্জন বর্মন। আমার ছেলে হ্যান্ডিক্যাপ, এই নিয়ে পরীক্ষা অ্যাপ্লিকেশন করলো পরীক্ষার জন্য, এডমিট কার্ড পেলো, পরীক্ষা দিল, ভালো রেজাল্ট করলো, যে জন্য
ভাইবা ডাক পেয়েছে। যাবে? হ্যাঁ যাবে। এসএসসির অযোগ্য শিক্ষকের তালিকায় নাম, তা সত্ত্বেও ইন্টারভিউয়ে ডাকা হয়েছে বলে অভিযোগ। এ নিয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। স্পষ্টত সুপ্রিম কোর্টের নির্দেশ যে কোনো টেন্টেড ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসবে না। পরীক্ষায় তো বসলোই, উল্টে তাদের নাম ইন্টারভিউ লিস্টে রেখে দেওয়া হলো। তারা যে টেন্টেড তালিকা প্রকাশ করলো তারপরে তারা একবারও যাচাই করেনি, ফলে এই লিস্টটা একেবারে স্বচ্ছ নয়, অস্বচ্ছ লিস্ট। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, নীতিশ রঞ্জন বর্মনের নাম এসএসসির অযোগ্য শিক্ষকদের লিস্টে থাকা সত্ত্বেও তিনি পরীক্ষায় বসেন এবং ইন্টারভিউতে ডাক পেয়েছেন। স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে যে ৩রা এপ্রিল সুপ্রিম কোর্ট যে আদেশনামা দেয় সেখানে বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। যদিও বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে। অযোগ্য হয়েও কেউ যদি সুযোগ পেয়ে যান তাহলে ভেরিফিকেশন করার সময় অবশ্যই তার নাম বাদ দেওয়া হবে। এখন অব্দি এসএসসির জ্ঞান মোতাবেক কোনো দাগি প্রার্থীর নাম তালিকায় ওঠেনি। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, সুপ্রিম কোর্টে একটা নির্দেশ ছিল বসতে পারে, এটাও একজনের ক্ষেত্রেই হয়েছে। এসএসসি বলেই দিয়েছে যে তারা ভেরিফিকেশন করবে, সেই জন্য ডাকা হয়েছে। যদি দেখা যায় যে এক্সপিরিয়েন্সের যে ক্যাটেগরি আছে ম্যাচ করছে না, বাদ যাবে। আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, সেটা লয়ারের সঙ্গে আমরা কথা বলেছি। অ্যাকচুয়ালি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড বসতে পারে কি পারে না সেটা সুপ্রিম কোর্টের রায় খতিয়ে দেখা হচ্ছে। সেই মোতাবেক এসএসসির আইনজীবীরা জানাবেন, সেই মোতাবেক সিদ্ধান্ত হবে। ইন্টারভিউয়ের লিস্ট নিয়ে নানা অভিযোগ। কারো অভিযোগ নীতিশের মতো বেশ কয়েকজন অযোগ্যর নাম ইন্টারভিউয়ের লিস্টে রয়েছে। কারো অভিযোগ কম নম্বর পাওয়া সত্ত্বেও ইন্টারভিউ ডাকা হয়েছে। অনেকের আবার দাবি কাট অফ নাম্বার পাওয়া সত্ত্বেও তাদের লিস্টে নাম নেই। নিউজ 18 বাংলা। ব্যারাকপুরের শিউলি গার্লস হাই স্কুল চত্বর। এই হাই স্কুল চত্বরে একটা বেসরকারি প্রাইমারি স্কুল রয়েছে, তা প্রায় 25 বছর ধরে। এবার একদিন দেখা গেল এই বেসরকারি প্রাইমারি স্কুলে গেটের তালা। কেন তালা? না, সেখানে নোটিশ দেওয়া হয়েছে এই স্কুল আর চালানো যাবে না, স্কুল বন্ধ করে দিতে হবে। এবার ওই স্কুলের অভিভাবক, পড়ুয়া, তাদের কি হবে? স্কুলের গেটে তালা, পাশেই নোটিশ, তাতে বলা হয়েছে প্রাইমারি স্কুলটি শিউলি গার্লস হাই স্কুল থেকে সরাতে হবে। এরই প্রতিবাদে বিক্ষোভ, রাস্তা অবরোধ। উত্তর 24 পরগনার বারাকপুরে শিউলি গার্লস হাই স্কুল। 2001 সালে এই স্কুল চত্বরে চালু হয় বেসরকারি প্রাইমারি স্কুল। নার্সারি থেকে 4 পর্যন্ত পড়ানো হয়। পড়ুয়া 450 জন। জমি নিয়ে সম্প্রতি দুই স্কুল কর্তৃপক্ষের মধ্যে শুরু হয় টানাপোড়েন। এরই মধ্যে বেসরকারি স্কুলের গেটে তালা। স্কুল বন্ধ করতে বলে টাঙানো হয়েছে নোটিশ। অভিযোগের আঙুল শিউলি গার্লস হাই স্কুল কর্তৃপক্ষের দিকে। এর জেরে চিন্তায় অভিভাবকরা। স্কুল চালুর দাবিতে বিক্ষোভ দেখান। সেই বিক্ষোভে ছিলেন শিক্ষক। আমাদের ডিআইয়ের কাছেও জানানো আছে, এমপি এমএলএ সবার কাছে জানানো আছে, অ্যাডিশনাল সেক্রেটারি, কমিশনার অফ এডুকেশন সব জায়গায় আমাদের চিঠি করা আছে যাতে আমাদের স্কুলটা না ওঠে। সব জায়গা থেকেই আমাদেরকে চিঠি দিয়েছে যাতে ডিআই আমাদের প্রাইমারি সেকশন থেকে ডিআই এসে ইন্সপেকশন করেন, উনি যেন একটা মতামত দেন। আমরা টাকা দিয়েছি কিন্তু জমিটা তো আমাদের নামে লিখে দেননি, ওনারা তো নিজেদের নামে করে নি। আমার বাচ্চা এই 1 বছর হয়েছে ভর্তি হয়েছে, 1 বছরের মধ্যেই শুনছি যে বড় ম্যাডাম নোটিশ দিয়েছে যে স্কুলটা বন্ধ করে দিতে হবে 2 মাসের মধ্যে। আমরা এখানেই থাকবো কারণ আমাদের বাচ্চাদের একটা ভবিষ্যৎ আছে। প্রত্যেক গার্জেন এটা চাইছে যেন এখানেই থাকুক স্কুল। ডিআই এই হেডমিস্ট্রেস এই যা সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে আমরা একটা সুষ্ঠু মীমাংসায় আসতে চাইছি। আমাদের সেকে সময় দেওয়া হোক, আমরা এই স্কুলকে অন্য জায়গায় দরকার হলে শিফট করে দেবো যদি সরকার বলে। আমরা চাই যাতে গভর্নমেন্ট এই স্কুলের এনওসি দেয় এবং আমরা চাই যে এই বাচ্চাগুলো যাতে এখানে পড়াশোনা করতে পারে। বারাকপুর থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা।